তেজদীপ্ত রশ্মিকে বিদায় জানিয়ে সূর্যটা পশ্চিম আকাশে সূর্যটা হেলে পড়েছে ক্লান্ত যাত্রীর ন্যায়। আকাশ জুড়ে নেমে এসেছে গোধূলির মায়াময় দীপ্তি, আর নীল রঙের নরম মিশেলে আকাশটা হয়ে উঠেছে রঙিন ক্যানভাস। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্থিমিত হয়ে আসছে। গোধূলি লগ্নের বুক ছিঁড়ে এক হাতে একটা ভারী বাজারের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে চলেছে দিশা। বাড়ি গিয়ে রান্না বসাতে হবে, এমনকি বাড়ির আরো অগণিত কাজ ওর জন্য অপেক্ষা করে আছে। ওর দৈনন্দিন জীবনটা প্রায় একই ছকে বাঁধা। ওর নিত্যদিনের সকালটা শুরু হয় কাজ দিয়ে। প্রতিদিন ভোরে সবার আগে ঘুম থেকে উঠে সে কলেজে যাওয়ার আগে বাসার সবাইয়ের নাস্তা তৈরি করতে হয়। সবাইকে খাইয়ে দাইয়ে সবকিছু গোছানো শেষে তড়িঘড়ি করে দুপুরে রান্না চাপিয়ে ওকে কলেজে ছুটতে হয়। কলেজ থেকে ফিরেই আবার সেই একই চক্র, ঘরদোর পরিষ্কার, রাতের খাবারের প্রস্তুতি, অতঃপর সবার খাওয়া দাওয়া শেষে সবকিছু ওকেই গুছিয়ে রাখতে হয়। একই ছন্দে প্রতিটি দিন কাটে দিশার। কখনো কখনো এই একঘেয়ে নিরন্তর শ্রমে ওর শরীর আর মনটা দুটোই অবশ হয়ে আসে। অসহ্য লাগে সবকিছু। বুকের ভিতর জমে থাকা ক্লান্তিটা মাঝে মধ্যে কান্না হয়ে বেরিয়ে আসতে চায়। তখন ওর খুব ইচ্ছে করে এই জীবন থেকে দূরে কোথাও চলে যেতে, এমন কোথাও যেখানে গেলে একটু শান্তিতে শ্বাস নেওয়া যায়, যেখানে কোনো অভিযোগ নেই, কষ্ট নেই, কিন্তু পরক্ষণেই বাস্তবতার দেওয়ালে ধাক্কা খায় সে। মনের কোণে জমে থাকা অসংখ্য প্রশ্ন আর অভিযোগ একে একে মাথা চাড়া দিয়ে ওঠে। বাবা মায়ের প্রতি কত না অভিযোগ জমে আছে দিশার মনে। কেন তারা ওকে এত নিষ্ঠুর পৃথিবীতে একা ফেলে চলে গেল? যদি যাওয়ারই ছিল তবে কেন ওকেও সঙ্গে নিয়ে গেল না? যদি তারা আজও বেঁচে থাকতো তাহলে কি ওর জীবনটা এমন হতো? হয়তো না। দিশার জীবনটা নিশ্চয়ই অন্যরকম হতো। ভারী একটা শ্বাস ফেলে দিশা হাঁটতে থাকে। কলেজ শেষে ফেরার সময় বাজার করেছে সে। সকালে কলেজে যাবার আগে ওর মামি বাজারের লিস্টটা হাতে ধরিয়ে দিয়ে বলেছিল ফেরার সময় যেন ঠিকঠাকভাবে বাজারটা করে নিয়ে আসে। আজ ওনার ছোট বোন বেড়াতে আসবে। দিশার খুব ইচ্ছে হয়েছিল বলতে, কলেজ শেষ হতে হতে বিকেল হয়ে যায়। বাজার করতে করতে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। বললে হয়তো বাজারটা মামাই এনে দিতে পারতো। সে না হয় ফিরে এসে রান্নাটুকু সামলাবে, কিন্তু কথাগুলো সাহস করে বলতে পারেনি দিশা। না জানি এই নিয়ে আবার কত কথা শুনতে হবে ওকে, তাই কিছু না বলে চুপচাপ লিস্ট হাতে নিয়ে চলে এসেছে দিশা। এদিকে বাড়ি ফিরতে এখনো অন্তত আধা ঘন্টার মতো লাগবে, অথচ ক্লান্ত শরীরটার এগোতেই চাইছে না। পায়ে পাতা দুটো ভার হয়ে এসেছে। হাঁটা চালিয়ে যেতে কষ্ট হচ্ছে। একটা রিক্সা যে ডাকবে সে সুযোগও নেই। রিক্সা ভাড়া দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই হাতে। হতাশ হয়ে আর একটা ক্লান্ত নিঃশ্বাস ছাড়ে দিশা। ব্যাগের ফিতেটা শক্ত করে আঁকড়ে ধরে হাঁটু অক্ষুণ্ণ রেখে যায় গোধূলির আলো আর নিজের দীর্ঘ ছায়াটাকে সঙ্গী করে। গোধূলির শেষ আলোটা পায়ে মারিয়ে কিছু দূর এগোতেই একটা বাইক এসে থামলো দিশার সামনে। আচমকা বাইকের দ্বারা বাধাপ্রাপ্ত হতেই দিশা থমকে দাঁড়ালো। প্রতিফলনের সময়টুকুও পেল না সে। বাইকটা স্থির করে দাঁড় করিয়ে আরোহী মাথার হেলমেটটা খুলে ফেললো। পর মুহূর্তেই দিশার চোখের সামনে ভেসে উঠল জুবানের শুভ্র রঙা সুদর্শন মুখশ্রী। জুবান নিজের সিল্কি চুলে একবার আঙ্গুলি চালিয়ে মিষ্টি কণ্ঠে শুধালো, উঠে পড়ো। মুহূর্তেই দিশার কুঁচকে গেল। এই লোকটা এখানে কি করছে? এই সময় এই রাস্তায় প্রশ্নগুলো মাথার ভেতরে ঝাঁপিয়ে পড়লেও এই মুহূর্তে কথা বাড়াতে ইচ্ছে করলো না দিশার। বিরক্তি চেপে রেখে সে বাইকের পাশ কাটিয়ে এগিয়ে যেতে উদ্যত হলো, কিন্তু জুবান ওকে সেই সুযোগটুকু দিল না। দিশার চেষ্টা ব্যর্থ করে দিয়ে জুবান দ্রুত বাইক থেকে নেমে ওর সামনে এসে দাঁড়ালো। দিশা ভ্রু কুঁচকে বিরক্ত গলায় বলল, সমস্যা কি আপনার? সমস্যা তো তোমার। তোমাকে বললাম বাইকে উঠতে আর তুমি তেরামি করে হেঁটে চলে যাচ্ছ। আমি আপনার সঙ্গে যাবো না। দেখো দিশা, সবসময় একরকম করো না তো। আমাকে বাধ্য করো না এমন কিছু করতে যেটা আমি করতে চাই না। কি করবেন আপনি? জুবান ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। কি আর করবো, তোমাকে কোলে তুলে বাইকে বসাবো। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কতবার বলেছি আমি আপনাকে ভালোবাসি না? দয়া করে আমার পেছন ছাড়ুন। জুবান কোনো প্রতি উত্তর করলো না। ও শান্ত চোখে দিশার দিকে তাকিয়ে রইল। জুবানের এহেন নিরাপত্তায় দিশার বিরক্তি ভাব তরতরিয়ে বাড়লো। এক ফোঁটাও সময় নষ্ট না করে দিশা পাশ কাটিয়ে চলে যেতে নিল। চোখের পলকে জুবান দিশার কোমর চেপে ধরলো। কোনো চিন্তা ভাবনা ছাড়াই পরক্ষণেই ওকে কোলে তুলে নিল। দিশা হতভম্ব হয়ে গেল এহেন আচমকা ঘটনায়। এমন কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিল না সে। সম্বিত ফিরতেই দিশা প্রায় চেঁচিয়ে উঠল, এই কি করছেন আপনি? মাথা খারাপ হয়েছে নাকি? নামান আমাকে। জুবান ওর কথা কানে তুললো না। দৃঢ় পায়ে হাঁটতে হাঁটতে বাইকের পাশে এসে দিশাকে সিটে বসিয়ে দিল। তারপর দিশার হাতে ধরা বাজারের ব্যাগটা নিয়ে যত্ন করে বাইকের সঙ্গে আটকে দিল। দিশা তড়িঘড়ি করে বাইক থেকে নামতে উদ্যত হলে জুবান বাইকের দুপাশে হাত রেখে ওকে আটকে দিল। দিশার চোখে চোখ রেখে এক মুহূর্ত থেমে ঠান্ডা স্বরে শুধালো, কিছু বলিনি বলে ভেবো না যে খুশি যা খুশি তাই করবে। সত্যি বলছি, বাইক থেকে এক পা নামানোর সাহস দেখালে তোমার ওই কোমল ঠোঁট দুটো আর অক্ষত থাকবে না। দিশা স্তব্ধ হয়ে গেল। এই জুবানকে দেখছে সে? এই মানুষটাকে সে আগে কখনো এমন ভাবে অধিকার খাটাতে দেখেনি। দিশার বিস্ময়ের রেস যেন কাটতেই চায় না। কিয়ৎক্ষণের মধ্যেই ওর বিস্ময়ের জাল ছিন্ন করে দিয়ে কানে ভেসে এলো জুবানের কণ্ঠস্বর, ধরে বসো না হলে পড়ে যাবে। দিশা তাকিয়ে দেখলো জুবান ইতিমধ্যেই বাইক স্টার্ট দিয়ে দিয়েছে। ইঞ্জিনের শব্দটা গোধূলি নিরবিচ্ছিন্ন ভঙ্গ করে দিয়ে তীব্র গর্জন তুলেছে। দিশার কোনো সাড়া না পেয়ে জুবান ফের শুধালো, কি হলো? ধরে বসতে বলছি তো, না হলে পড়ে গিয়ে তো আবার মাথা ফাটাবে। দিশা কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে কাটিয়ে ইতস্ততভাবে জুবানের কাঁধে আলতো করে এক হাত রাখলো। জুবান প্রচন্ড বিরক্ত হলো এতে, তবে মুখে প্রকাশ করলো না। ও ঠোঁট চেপে ধরে নিঃশব্দে গাড়ি স্টার্ট দিল। বাইকটা গর্জন তুলে এগোতেই দিশা তাল সামলাতে না
পেরে হুড় মুড়িয়ে জুবানের গায়ে এসে পড়লো। মুহূর্তের জন্য ওর শ্বাস আটকে গেল। জুবান ঠোঁটের কোণে এক চিলতে তীর্যক হাসি টেনে নির্বিকার ভঙ্গিতে বাইক চালাতে লাগলো, যেন কিছুই হয়নি। দিশা সঙ্গে সঙ্গে সরে এলো, কিন্তু সমস্যার সমাধান হলো না। চলন্ত বাইকের উপর এভাবে বসে ভারসাম্য রাখাটা ওর জন্য ক্রমেই অসম্ভব হয়ে উঠেছে। সামান্য এদিক সেদিক হলেই পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এভাবে চলতে থাকলে যে কোনো মুহূর্তে চলন্ত বাইক থেকে পড়ে গিয়ে বড় কিছু হয়ে যেতে পারে। দিশা খুব ভালো করেই বুঝতে পারছে জুবান ইচ্ছে করেই এমনটা করছে। ও রাগান্বিত কণ্ঠে শুধালো, আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না? জুবান নির্বিকার গলায় বলল, তোমার যা ইচ্ছে ভাবতে পারো। এই বলে সে বাইকের গতি আরেকটু বাড়িয়ে দিল। দিশা আঁতকে উঠে বলল, এই কি করছেন আপনি? আসতে চালান, আমি পড়ে যাব। ধরে বসো, তাহলেই হলো। ধরেই তো বসেছি, এভাবে কাঁধে হাত রেখে ধরতে বলিনি। দিশা আঁতকে উঠে বলল, এই কি করছেন আপনি? আসতে চালান, আমি পড়ে যাব। ধরে বসো, তাহলেই হলো। ধরেই তো বসেছি, এভাবে কাঁধে হাত রেখে ধরতে বলিনি, শক্ত করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরতে বলেছি। দিশার আগে ঠোঁট টিপে বলল, আপনি একটা আস্ত শয়তান। জুবান মুচকে হেসে শুধালো, শয়তান বলো আর যাই বলো, শেষ পর্যন্ত তোমাকেই আমাকে সামলাতে হবে, তাই কিছু বলার আগে ভেবে চিনতে বলো। দিশার আগে ঠোঁট কামড়ে চুপ করে বসে রইল। এই লোকটার সাথে তর্ক করে কোনো লাভ নেই। ভেতরে জমে থাকা বিরক্তি আর রাগটা গিলে নিয়ে নিঃশব্দে বসে থাকলো সে। বাইক ছুটে চলেছে শহরের অর্ধনিস্তব্ধ রাস্তায়। কিছুক্ষণ পর জুবান মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললো। ধীরে ধীরে বাইকের গতি কমিয়ে আনলো সে। মিনিট 10 পর দিশাদের বাসার সামনে এসে বাইক থামালো জুবান। এক মুহূর্ত দেরি না করে দিশা বাইক থেকে নেমে পড়লো। বাজারের ব্যাগটা হাতে তুলে নিয়ে কোনো দিকে না তাকিয়ে এই বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল সে। গেটের কাছে আসতেই পেছন থেকে ভেসে এলো জুবানের কণ্ঠস্বর, মানুষ দেখি আজকাল ভীষণ স্বার্থপর হয়ে গেছে। এত উপকার করলাম, অথচ একটা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করলো না। দিশা দাঁড়ালো না, দরজার কাছাকাছি পৌঁছে শুধালো, সেদে সেদে উপকার করতে আসা লোকদের আমি ধন্যবাদ দিই না। এই বলেই সে বাড়ির ভেতরে ঢুকে গেল। দিশা চোখের আড়াল হতেই জুবান বাইকের উপর বসে কিছুক্ষণ স্থির হয়ে রইল। শূন্য দৃষ্টিতে কয়েক সেকেন্ড বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকে একটা রুদ্ধশ্বাস ফেলল। পর মুহূর্তে ইঞ্জিন স্টার্ট দিয়ে বাইক ঘুরিয়ে নিয়ে অন্ধকার নামতে থাকা রাস্তায় মিলিয়ে গেল। সন্ধ্যা 6:30টার দিকে তুর্যের গাড়িটা ধীরে এসে থামলো সিদায়ত ভিলার সামনে। দোতলা ডুপ্লেক্স বাড়িটা রাজকীয় স্নিগ্ধ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। পরিপাটি নকশা, প্রশস্ত বারান্দার সুসজ্জিত পরিবেশ মিলিয়ে যে কারো চোখে পড়বার মতো একটা বাসস্থান। নিচতলায় বসবাস করে তুর্যের পরিবার, আর দোতলায় থাকে ওর ছোট চাচার পরিবার। আলাদা ফ্ল্যাট হলেও দুটো পরিবারের মধ্যে কোনো দূরত্ব নেই, বরং বাড়ির ভেতরে সারাক্ষণই একতলার সঙ্গে দোতলার আসা যাওয়া লেগেই থাকে। তুর্য বাড়ি থেকে নেমে সোজা মেইন ডোরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে ড্রয়িং রুম পেরিয়ে চলে গেল নিজের রুমের দিকে। সারাদিনের কাজের ক্লান্তি শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে জমে আছে। রুমে এসে কাবার থেকে টি শার্ট ট্রাউজার নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল শাওয়ারের উদ্দেশ্যে। ঠান্ডা পানির ধারা কাঁধ বেয়ে নামতেই ক্লান্তিভাব মিলিয়ে যেতে লাগলো। প্রায় আধা ঘন্টার একটা লম্বা শাওয়ারের মাধ্যমে শরীরের সমস্ত অবসাদ ধুয়ে ফেললো সে। শাওয়ার শেষে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তুর্য। সঙ্গে সঙ্গে ওর চোখ পড়লো বেডের এক কোণে চুপচাপ বসে থাকা তৃষার দিকে। গোলগাল আদুরে মুখ, বড় বড় হরিণী চোখ আর নিষ্পাপ প্রাণচঞ্চল এই 17 বছর বয়সী কিশোরীর দিকে একবার চোখ পড়লে নিঃসন্দেহে দৃষ্টি ফিরিয়ে নেওয়া দুষ্কর। তুর্যের কাছে তৃষা নিছকে ছোট বোন ছাড়া কিছুই নয়, অথচ তৃষার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। বুঝতে শেখার পর থেকেই তুর্যই তার পৃথিবীর কেন্দ্রবিন্দু। অজান্তেই সে মানুষটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে। তার সমস্ত অপ্রকাশিত অনুভূতিগুলো কেবল তুর্যকে ঘিরেই সীমাবদ্ধ। তুর্যের ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে ওর কানের পাশ বেয়ে গলায় নেমে আসছে। ছাই রঙা টি শার্ট ও কালো ট্রাউজারে দাঁড়ানো মানুষটা যেন অনিচ্ছাকৃতভাবেই ওর নজর কাটছে। তৃষা এক দৃষ্টিতে তাকিয়ে রইল তুর্যের দিকে। অযথা কোনো চেষ্টা ছাড়াই মানুষটা কেন এতটা আকর্ষণীয় ভেবে পায় না তৃষা। তার সৌন্দর্য আর ব্যক্তিত্ব এতটাই নিখুঁত যেন সৃষ্টিকর্তা অপার সৌন্দর্য দিয়ে তাকে গড়ে তুলেছে। তৃষা আর ভাবতে পারে না, মাথাটা কেমন ছিমিয়ে এলো ওর। তুর্য টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে এসে নিস্তরঙ্গ কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? পড়াশোনা নেই তোর? তুর্যের মোহিত কণ্ঠস্বরের শব্দে ভাবনার জাল ছিন্ন হলো তৃষার। পরপর কয়েকবার চোখের পলক ফেলে ঘোর কাটানোর চেষ্টা করলো সে। এক মুহূর্ত থেমে স্বাভাবিক কণ্ঠে শুধালো, পড়তেই তো এসেছি, একটা ম্যাথ বুঝতে পারছি না, তুমি বুঝিয়ে দাও। তুর্য নির্বিকার ভঙ্গিতে সোফায় বসে ল্যাপটপ খুলতে খুলতে বলল, নিয়ে আয় দেখি, কোনটা বুঝতে পারছিস না? বইটা বুকে চেপে ধরে আস্তে ধীরে তুর্যের পাশে এসে বসলো তৃষা। মুহূর্তেই ওর বক্ষপিঞ্জরের ধকধকানি বেড়ে গেল। অনুভূতির ঢেউ শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শিহরণ তুলল। তুর্য ল্যাপটপে একটা ফাইল ওপেন করতে করতে বলল, কই দেখা দেখি, কোনটায় আটকে গেছিস? তৃষা বই খুলে অঙ্কটা দেখালো। তুর্য মনোযোগ দিয়ে অঙ্কটা দেখলো। কয়েক সেকেন্ড ভেবে নিয়ে ও সুন্দরভাবে ধাপে ধাপে ম্যাথটা সলভ করতে লাগলো। কোথায় কিভাবে সূত্র বসবে, কোন স্টেপের পর কোন স্টেপ আসবে, সবকিছু খুব সুন্দর করে
করে তৃষাকে বুঝিয়ে দিতে লাগলো, কিন্তু তৃষার মন ভুলেও সেদিকে নেই। এই অঙ্ক ও আগে থেকেই জানে, অজস্রবার প্র্যাকটিস করেছে সে, তবুও প্রতিদিন আসে নিত্য নতুন অজুহাতে। তৃষা কেবল এখানে আসে তুর্যের কাছে কিছুটা সময় থাকার জন্যে, ওকে কাছ থেকে দেখার জন্যে, ওর কণ্ঠস্বর শোনার জন্যে, অথচ তুর্য এসবের কিছুই জানে না। ম্যাথ সলভ শেষ করে তুর্য বইয়ের দিকে তাকিয়ে বলল, এইভাবে করলে হয়ে যাবে, বুঝতে পারলি তো এবার? তৃষা চোখ নামিয়ে মুচকি হাসলো, বুঝেছি। তুর্য বইটা বন্ধ করে স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা এবার যা, গিয়ে পড়তে বস, নেক্সট মান্থেই তোদের এক্সাম শুরু। নিমেষেই তৃষার মনটা খারাপ হয়ে গেল। এই লোকটার মাথায় কি পড়াশোনা ছাড়া আর কিছুই ঢোকে না? সারাক্ষণ শুধু পড়া আর পড়া। ওর মনের ভেতরে কি চলে লোকটা কেন বোঝার চেষ্টা করে না? তৃষা হতাশভাবে উঠে দাঁড়ালো। ও দরজার কাছে যেতেই তুর্য ফের শুধালো, শোন, যাওয়ার সময় রহিমা চাচিকে বলিস আমাকে 1 কাপ কফি দিয়ে যেতে। তৃষা মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এসে সোফার উপর বই খাতা রেখে সোজা চলে গেল রান্নাঘরের দিকে। কফিটা সে নিজেই বানাবে, এইটুকু কাজ অন্তত নিজের হাতে করতে চায় সে। তুর্য প্রচন্ড কফি লাভার, এই তৃষা খুব ভালো করেই জানে। সেই কারণেই মায়ের কাছ থেকে কফি বানানোটা শিখে নিয়েছে তৃষার। প্যানে পানি বসিয়ে দিয়ে সেলফের ভিতরে কফির চার খুঁজতে লাগলো তৃষা। এমন সময় রহিমা এক ঝুড়ি ফল হাতে রান্নাঘরে এসে দাঁড়ালো। তৃষাকে চুলার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত কণ্ঠে শুধালো, তৃষা মা, তুই রান্নাঘরে কি করছিস? রহিমা এই বাড়ির অনেক পুরনো আর বিশ্বস্ত কাজের মানুষ। তুর্যের বয়স যখন মাত্র 8 বছর, তখন ওর মা মিহিলা সিদায়ত মারা যায়। সে থেকেই রহিমাই আগলে রেখেছে তুর্য আর তার ছোট ভাই তামিমকে। বলা যায় মায়ের শূন্যতা অনেকটা ওর হাত ধরেই পূরণ হয়েছে। তৃষা কফির জারটা হাতে নিয়ে স্পুন দিয়ে কাপে কফি ঢালতে ঢালতে বলল, তুর্য ভাইয়ের জন্য কফি বানাচ্ছি চাচি। রহিমা এগিয়ে এসে মিষ্টি হেসে বলল, তুই কেন কষ্ট করছিস, দে আমি বানিয়ে দিচ্ছি। তৃষা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করে দিল, না না আমি নিজেই বানাবো। তৃষার এহেন কাণ্ডে রহিমা মনে মনে হাসলো। ভালো করেই জানে মেয়েটা যে তুর্যকে কি পরিমাণে ভালোবাসে, মুখে না বললেও চোখের ভাষাই সব বলে দেয়। তৃষাকে ওর ভীষণ ভালো লাগে, রূপে যেন অপূর্ব, তেমনি স্বভাবে লাজুক আর মিষ্টভাষী। রহিমা মনে মনে ভাবলো, এই মেয়েটা যদি তুর্যের বউ হয়ে আসে তবে মন্দ হয় না। এর মধ্যেই তৃষা কফিটা বানিয়ে ফেলেছে। ছোট একটা ট্রেতে করে কফির কাপ তুলে নিয়ে রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল, চাচি তুমি গিয়ে ভাইয়াকে কফিটা দিয়ে আসো। তুই নিজেই দিয়ে আয় না, এত কষ্ট করে বানালি, তুই বানিয়েছিস শুনলে তুর্য খুশি হবে। কি যে বলো না চাচি, ভাইয়া শুনলে খুশি হবে এটা মাথা থেকে ঝেড়ে ফেলো। সে তো কেবল সারাক্ষণ আমাকে পড়াশোনা করানোর কথা বলে। আচ্ছা চাচি, আমার কি এখন পড়াশোনা করার বয়স? কোথায় বিয়ে করে সংসার সামলাবো তা না, এখনো বই খাতা নিয়ে পড়তে হচ্ছে। রহিমা হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিল, পাগলি, চিন্তা করিস না, পড়াশোনা শেষ করে ভালো ছেলে দেখে আমরা তোর বিয়ে দেবো। তৃষার একটা দম ছেড়ে বিড়বিড় করে আওড়ালো, ভালো ছেলের দরকার নেই আমার, তোমার ওই গোমরামুখ তুর্য শিয়াদতকেই আমার চাই। কি রে, কি ভাবছি? সেভাবে দাঁড়িয়ে তৃষা চমকে উঠলো। ট্রেটা রহিমার হাতে ধরিয়ে দিয়ে বলল, কিছু না চাচি, তুমি গিয়ে কফিটা ভাইয়াকে দিয়ে এসো। তৃষা রান্নাঘরে দাঁড়ালো না, ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বলল, ভাইয়াকে কিন্তু বলবে না যে আমি কফি বানিয়েছি। তৃষার কর্মকাণ্ডে রহিমা মনে মনে হাসলো। তৃষা ড্রয়িং রুমে গিয়ে সোফা থেকে নিজের বই খাতা তুলে নিয়ে দোতলায় নিজের ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল। ঘড়ির কাঁটা রাত 11:30 ঘর ছুতে চলে। ডিনার শেষ হয়ে গেছে অনেক আগে। চৌধুরী ম্যানশনের ছাদে এই মুহূর্তে সায়ন, লিওয়ান আর এরিক নিজেদের মতো করে আড্ডায় মেতে আছে। নিচতলার এক কোণে নিষ্প্রভ আলোয় চুপচাপ দাঁড়িয়ে থাকা বিশাল বাড়িটা দিনের কোলাহল ছেড়ে ফেলে গভীর বিশ্রামে ডুবে যেতে প্রস্তুতি নিচ্ছে। রুনিয়া অবশ্য অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, মাথা ব্যথার কারণে স্লিপিং পিল খেয়েছে সে। বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যরাও যার যার ঘরে ঘুমিয়ে পড়েছে। পুরো চৌধুরী ম্যানশনটা এখন ড্রিম লাইটের নরম নীলাভ আভায় ডুবে আছে। দোতলায় নিজেদের ঘরে তিতিয়া আর আতসী এখনো পড়াশোনাই করছে। টেবিল ল্যাম্পের হলুদ আলোয় বই খাতার পৃষ্ঠা উল্টানোর খসখস শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। পড়াশোনার এক পর্যায়ে তীব্র তৃষ্ণাত অনুভব করলো আতসী। ও হাতের কলমটা নামিয়ে রেখে স্টাডি টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে বেডসাইড টেবিলে রাখা জগটা হাতে তুলে নিতেই বুঝলো জগটা একেবারে ফাঁকা। একটা চাপা বিরক্তির শ্বাস ফেললো আতসী। আজকেও জগে পানি রাখা হয়নি। জগটা হাতে নিয়ে দোতলার সিঁড়ি বেয়ে নামতে লাগলো আতসী। ড্রিম লাইটের আলোয় চারপাশ এমনিতেই স্পষ্ট, তাই আলাদা করে লাইট জ্বালানোর প্রয়োজন বোধ করলো না সে। কিচেনে গিয়ে ফিল্টারের পাশে দাঁড়িয়ে জগে পানি ভর্তি করলো আতসী। ফিল্টার অফ করে জগটা হাতে নিয়ে পেছন ঘুরে দাঁড়াতেই থমকে গেল সে। ওর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে এরিক। এক হাতে ট্রাউজারের পকেটে গুছে তীক্ষ্ণ দৃষ্টিতে সরাসরি আতসীর দিকেই তাকিয়ে আছে সে। এরিকের এত কাছাকাছি উপস্থিতিতে আতসী মুহূর্তেই অপ্রস্তুত হয়ে পড়লো, অথচ এরিকের মুখে কোনো ভাবান্তর নেই। সে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আতসী নিজের অপ্রস্তুত ভাব আড়াল করে নরম স্বরে শুধালো, কিছু লাগবে ভাইয়া? এরিক কোনো জবাব দিল না। সে শান্ত গভীর দৃষ্টিতে আতসীর দিকে তাকিয়ে রইল। এরিকের এহেন দৃষ্টিতে আতসী অস্বস্তিতে সংকুচিত হয়ে গেল। হাতের জগটা শক্ত করে ধরেও এরিককে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো। এরিক তৎক্ষণাৎ হাত বাড়িয়ে আতসীর চুলে আটকানো মুক্তোর কাঠিটা এক টানে খুলে ফেললো। সঙ্গে সঙ্গে ওর হাঁটু সম লম্বা সিঙ্কের মতো
মসৃণ কালো চুলগুলো ঝর্ণার মতো নেমে গেল ওর কোমর ছাড়িয়ে। আচমকা এহেন ঘটনায় আতশী হতভম্ব হয়ে গেল। বিস্ফোরিত চোখে বিভ্রান্ত দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে রইল সে। এরিক ঠোঁট বাঁকিয়ে খানিকটা হাসলো। পর মুহূর্তেই আতশীর দিকে সামান্য ঝুঁকে নিচু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আই লাইক ইট। এটুকু বলে শান্ত পায়ে কিচেন থেকে চলে গেল এরিক। কিচেনের নীল আলোয় একা দাঁড়িয়ে রইল আতশী। হাতে ধরা চকটা কখন কাঁপতে শুরু করেছে সে নিজেও টের পায়নি। এরিকের পিছনে মিলিয়ে যাওয়া ছায়ার দিকে বোকার মতো তাকিয়ে রইল সে। এরিকের এই আচরণের মানে কিছুতেই বুঝে উঠতে পারল না আতশী। এরিক সিঁড়ি বেয়ে ওঠা অবস্থাতে ঘাড় ঘুরিয়ে একবার আতশীর দিকে তাকালো। আতশী এখনো বিভ্রান্ত চোখে এরিকের দিকে তাকিয়ে আছে। এরিক রক্তাক্ত অথর কামড়ে ধরে সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলে গেল।